গুড মর্নিং এভরিওয়ান। কি খবর সবার? তো সবাইকে আমাদের যে লিটারেরি ক্লাসিক সিরিজ এটার সেকেন্ড ক্লাসে সবাইকে স্বাগতম, সেকেন্ড সেশনে। আমরা আজকেও চারটা লিটারারি পিস সম্বন্ধে ক্লিয়ার একটা আইডিয়া আমরা ডেভেলপ করব, এবং এটার স্টোরি লাইন, এটার মেইন ক্যারেক্টার কোটেশন আমরা অ্যাজ ইউজুয়াল জানবো গল্পাকারে। তাহলে লিটারারি ক্লাসিক্স টু, আপনাদের সাথে আছে আমি ডক্টর সিদ্ধার্থ, ইনস্ট্রাক্টর পিটুয়ে। তাহলে আমাদের লিটারারি ক্লাসিক্স টু, হ্যাঁ, এটাতে আজকের সেশনে সবাইকে স্বাগতম। হ্যাঁ, তো আমাদের গত সেশনে একজন জানতে চেয়েছিলেন যে আসলে যে ভাইয়া যে বিভিন্ন টাইমলাইন গুলো কি ইংলিশ লিটারেচারের বিভিন্ন যে এইজ গুলা, তো আমি এটা একসাথে আসলে করে দিয়েছি। এটা জাস্ট নাইস টু নো। আমাদের ইংলিশ লিটারেচার যখন আমরা পড়ি, আমাদের ইংলিশ লিটারেচার গুলো এরকম বিভিন্ন টাইমলাইনে বিভক্ত। আমরা গত মাসে বাংলা সাহিত্য পড়েছিলাম, বাংলা সাহিত্যের মধ্যে বিভিন্ন যেরকম যুগের ভাগ আছে, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, তেমনি ইংরেজি সাহিত্যেও কিন্তু কিছু ভাগ আছে। হ্যাঁ, যেমন শুরু হয়েছিল ওল্ড ইংলিশ পিরিয়ড দিয়ে, 450 থেকে 1066 পর্যন্ত। এরপর মিডল ইংলিশ পিরিয়ড, এরপর আসে রেনেসা পিরিয়ড 1500 থেকে 1660, নিও ক্লাসিক্যাল পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, মডার্ন পিরিয়ড, আর এখন পোস্ট মডার্ন 1939 থেকে প্রেজেন্ট পর্যন্ত। মানে সামনে যত ফরওয়ার্ড হবে এটা হচ্ছে পোস্ট মডার্ন। হয়তো সামনে নতুন কোনো পিরিয়ডও আসবে। হ্যাঁ, তাহলে এই টাইমলাইন অফ ইংলিশ লিটারেচার এটা কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। কিভাবে প্রশ্ন আসে? এই ইয়ে থেকে প্রশ্ন আসে। ধরেন দ্য রেনেসা পিরিয়ড, টাইমলাইন অফ রেনেসা পিরিয়ড দিয়ে অপশন আসলো। এখানে ধরেন 1500 থেকে 1660 দিয়ে দিল, 1901 থেকে 1939, তারপর আমার 1832 থেকে 1901। হ্যাঁ, এভাবে গিয়ে চলে আসে। সো এটা ইম্পর্টেন্ট এমনি ওভারঅল। এটা আপনারা কয়েকবার রিডিং দিবেন, দেখবেন যে মোটামুটি মাথায় থাকবে। চলেন আজকের আমরা প্রথম ক্লাসিকে চলে যাই। আমরা অনেকেই এটার কথা জানি, সবাই অ্যাটলিস্ট নাম জানি, আমাদের অমর প্রেম কাহিনী। কার কার? রোমিও এবং জুলিয়েটের। তো রোমিও জুলিয়েট এইটা শেক্সপিয়ারের এলিজাবেথান এইজের একটা লিটারেরি পিস। এটা রোমান্টিক, তবে এখানে ট্র্যাজিক এন্ডিং আছে, কারো মিলন হয় না। এটার ঘটনাটা কোথায় ঘটছে? এটা ইতালির ভেরোনা শহরের গল্প। এখানে হিরোর নাম রোমিও, রোমিও মন্টেগু, এবং হিরোইন জুলিয়েট ক্যাপুলেট। মেইন থিম লাভ ভার্সেস হেইট। হ্যাঁ, দুই পরিবারের গ্যাঞ্জামের কাহিনী। চলেন আমরা গল্পে যাই। আমরা বাংলা সিনেমার মধ্যে মাঝে মাঝে দেখি না যে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব, দুইটা ফ্যামিলি। এখানেও সেম। এখানে দুইটা ফ্যামিলি, অভিজাত ফ্যামিলি এক শহরের, একটা মন্টেগু, একটা ক্যাপুলেট ফ্যামিলি। দুই ফ্যামিলির মধ্যে বহু বছরের গ্যাঞ্জাম। মানে প্রজন্ম থেকে প্রজন্মতে আসলে গ্যাঞ্জাম চলে আসতেছে, ওরা জানেও না যে কখন শুরু হয়েছে। একদিন ক্যাপুলেট ফ্যামিলিতে একটা প্রোগ্রাম। ওই প্রোগ্রামে মন্টেগু পরিবারের ছেলে রোমিও গোপনে সেখানে যায়। সেখানে সে জুলিয়েটকে দেখে, এবং জুলিয়েটকে দেখেই হয়ে যায় লাভ এট ফার্স্ট সাইট। লাভ এট ফার্স্ট সাইট। যখন লাভ এট ফার্স্ট সাইট হয়, ও তো জানে না যে আসলে একে, পরে জানতে পারে যে কি, যে ওরা একে অপরের আসলে শত্রু, শত্রু পরিবারের সন্তান। এরপর এখন আসলে দুজনের মনেই দোলা লেগে যায়, যে একজন একজন খালি চিন্তা করতে থাকে। দা ব্যালকনি সিন, এটা নাটকের একটা বিখ্যাত দৃশ্য। সেখানে জুলিয়েট বারান্দায় দাঁড়িয়ে মূলত রোমিওর কথা ভাবছে, এবং এই ডায়লগটা তখন সে মনে মনে চিন্তা করে যে, ও রোমিও, রোমিও, হোয়ার ফোর আর দো রোমিও। এর অর্থ মানে তুমি কেন রোমিও, যে আমি তোমাকে পছন্দ করলাম, তুমি কেন শত্রু পরিবারের সন্তান হতে গেলে? মানে ফ্যামিলির মধ্যে যে গ্যাঞ্জাম হইতে পারে ওকে পছন্দ করলে, ওই জিনিসটা তার মাথায় আসতেছিল আর কি। হ্যাঁ, তবে সে আসলে বদ্ধপরিকর ছিল যে না, আমি আসলে মানে বিয়ে করলে রোমিওকেই করব। এবং যথারীতি তারা ডিসিশন নিল যে তারা গোপনে বিয়ে করবে। রোমিও জুলিয়েট দুজনেই সিদ্ধান্ত নিল, এবং তাদের সাহায্য করছিল ফ্রায়ার লরেন্স নামক একজন ব্যক্তি। উনি ধর্মযাজক ছিলেন। গোপনে তাদের বিয়ে উনি সম্পন্ন করছিলেন, ধর্মযাজক উনি। হ্যাঁ, হ্যাঁ, আরেকজনের প্রেমে পড়ে গেছে, গেছিল আরেকজনের জন্য। তো ঝামেলা আরেকটা যেটা বাধে, যে মানে দুই ফ্যামিলির মধ্যে আমরা গ্যাঞ্জাম, তারা গোপনে বিয়ে করছে, ঝামেলা হয়ে গেছে আরেক জায়গায়। কি আরেক জায়গায়?
রোমিওর বন্ধু হচ্ছে মার্কুটিও এবং জুলিয়েটের চাচাতো ভাই হচ্ছে টাইবাল্ট। হ্যাঁ, এখন এই দুজনের মধ্যে হচ্ছে লাগছে গ্যাঞ্জাম, এবং এই টাইবাল্ট মার্কুটিওকে হত্যা করছে। এখন রোমিওর বন্ধুকে মেরে দিছে। এখন রোমিও তো ভাই আর চুপ থাকবে না। রোমিও হচ্ছে বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে। সে টাইবাল্টকে হত্যা করছে। এবং টাইবাল্টকে যখন সে হত্যা করছে, ওরা তো প্রভাবশালী পরিবার, ক্যাপুলেট ফ্যামিলি, এবং রোমিওকে তখন ভেরোনা থেকে নির্বাসিত করা হয়েছে মেরে ফেলার দরুন। এখন রোমিও চলে গেল হচ্ছে আরেকটা শহরে, মান্টুয়া শহরে। এবং ইন দ্য মিন টাইম জুলিয়েটের ফ্যামিলি তার বিয়ে ঠিক করছে হচ্ছে প্যারিসের সঙ্গে, মানে আরেকটা ব্যক্তির সঙ্গে তার বিয়ে ঠিক করছে, কারণ তারা গোপন ম্যারেজের কথা কিন্তু জানতো না। কিন্তু জুলিয়েট তো ইতিমধ্যে রোমিওকে বিয়ে করে ফেলছেই। এখন মানে কিভাবে তাহলে বিয়েটা আটকানো যায়? তো ওদের যে বিয়ে দিছিল ফ্রায়ার লরেন্স, উনি একটা বুদ্ধি আটলেন। উনি জুলিয়েটকে একটা পোষণ দিলেন, মানে ওষুধ দিলেন, যেটা খেলে মোটামুটি 42 আওয়ার্স এর মতো তোমার মনে হবে তুমি ডেট। হ্যাঁ, এরকম একটা প্ল্যান আটলো যে ওটা জুলিয়েটকে খাওয়াই দিবে। ওকে, তাহলে যে ভাবা সেই কাজ। তাহলে জুলিয়েট করে খাওয়াই দেওয়া হলো ওষুধটা, এবং জুলিয়েট যথারীতি হচ্ছে মরার মতো হয়ে গেল, এবং সবাই মনে করলো যে জুলিয়েট মারা গেছে। এখন দুর্ভাগ্যবশত রোমিওর কাছে নিউজ গেছে যে জুলিয়েট মারা গেছে, কিন্তু এটা যে আসলে ফেক প্ল্যান ছিল এই জিনিসটা তার কাছে পৌঁছায় নাই। এখন তো ভাই রোমিও তো দুঃখে শেষ। সে ভেরোনাতে ফিরে গেছে এবং জুলিয়েটের সমাধির পাশে গিয়ে সে বিষ পান করে আত্মহত্যা করে। মনের দুঃখে তো বিষ পান করে ফেলছে সে। কিন্তু জুলিয়েট মানে জুলিয়েটের সমাধির পাশে সে বিষ পান করে আত্মহত্যা করছে, এবং কিছুক্ষণ পর জুলিয়েট হচ্ছে গিয়ে জেগে উঠছে এবং সে দেখে যে রোমিও মৃত। এখন তো ভাই রোমিও ছাড়া তার বাঁচার কোনো অর্থ নাই। জুলিয়েট তখন নিজের বুকে ছুরি মেরে আত্মহত্যা করে। হ্যাঁ, এবং ট্র্যাজেডি যেটা হয় আলটিমেটলি যে রোমিও মারা গেল, জুলিয়েটও মারা গেল। এবং তাদের মৃত্যুর পর তখন আসলে দুই ফ্যামিলি বুঝতে পারলো যে তারা কত বড় ভুল করছে, এবং মন্টেগু এবং ক্যাপুলেট পরিবার নিজেদের ভুল বুঝতে পেরে তাদের বহু বছরের শত্রুতার অবসান ঘটান। কিন্তু ততক্ষণে আমাদের আসলে হিরো হিরোইন দুইজনেই মারা গেছে। তাহলে এই হচ্ছে আমাদের অমর কাহিনী, অমর ট্র্যাজিক রোমান্স, রোমিও এন্ড জুলিয়েট। তাহলে এখানে আমরা ক্যারেক্টার দেখলাম হচ্ছে রোমিও জুলিয়েট, হিরো হিরোইন, তাদের বন্ধু বা অ্যাডভাইজার ফ্রায়ার লরেন্স। মার্কুটিও হচ্ছে রোমিওর ফ্রেন্ড, যাকে টাইবাল্ট হত্যা করছিল, জুলিয়েটের কাজিন। এবং এই দুইজনের গ্যাঞ্জামের ফলেই কিন্তু রোমিও পরে টাইবাল্টকে মেরে দেয়। রোমিওকে নির্বাসিত করা হয় ভেরোনা থেকে, এবং নির্বাসিত করার পর জুলিয়েটের সঙ্গে বিয়ে ঠিক হইলো প্যারিসের। এই কারণে ফ্রায়ার লরেন্স জুলিয়েটকে একটা ওষুধ দিল, বললো এটা তুমি খাও, খেলে তুমি 42 ঘন্টা মৃতর মতো পড়ে থাকবা। এবং রোমিও জুলিয়েট মারা গেছে ভেবে রোমিও খেয়ে ফেললো বিষ। জুলিয়েট উঠে দেখে রোমিও নাই জীবনে, দেখেন জুলিয়েটও আত্মহত্যা করলো। তাহলে এভাবেই রোমিও জুলিয়েটের মৃত্যুর মধ্য দিয়ে আমাদের এই কাহিনীর সমাপ্তি। তাহলে এখানের ইম্পর্টেন্ট কোটেশন কি কি আছে? এই যে, ও রোমিও রোমিও হয়ার ফর আর্ট দো রোমিও, তাহলে ওই যে বারান্দার সে লাইনটা, হ্যাঁ, ব্যালকনি সিন, যে রোমিওকে ভালোবাসে কিন্তু মন্টেগু ফ্যামিলির ছেলে আক্ষেপ করে বলছিল যে তুমি কেন মন্টেগু পরিবারের সদস্য হতে গেলে। হ্যাঁ, হ্যাঁ, দুজন যেহেতু হচ্ছে মারা গেছে, দুজনকেই ইয়ে করা হয়েছে, সমাধি দেওয়া হয়েছে পরে। ও রোমিও রোমিও হয়ার ফর আর দ্য রোমিও। এরপর আরেকটা এখানে লাইন আছে যে মাই অনলি লাভ স্প্রাং ফ্রম মাই অনলি হেট। এটা আরেকটা আক্ষেপের ব্যাপার, এটা জুলিয়েট বলছিল নিজের মনে মনে, যে শালার ভালোবাসলাম তো ভালোবাসলাম, এমন একজনকে ভালোবাসলাম যে আমার শত্রু পরিবারের, মানে অনলি হেট থেকে আসছে, আমার একমাত্র ভালোবাসা জন্ম নিয়েছে আমার একমাত্র ঘৃণার উৎস থেকে। মানে পরিবার সূত্রে তো সে ঘৃণা পাইছে ওই পরিবারের প্রতি, মন্টেগু ফ্যামিলির প্রতি। তখন সে বলছিল যে মাই অনলি লাভ স্প্রাং ফ্রম মাই অনলি হেট। তো রোমিওর পরিচয় জানার পর যে জুলিয়েট আবিষ্কার করেছিল যে সে শত্রু পরিবারের একজন সদস্যকে ভালোবেসেছে, এই ভয়ঙ্কর সত্য বুঝতে পেরে সে হতবাক হয়ে এই উক্তিটা করছিল জুলিয়েট। তাহলে মাই অনলি লাভ ইজ স্প্রাং ফ্রম মাই অনলি হেট। এরপর হচ্ছে তোমার আরেকটা বিখ্যাত কোটেশন এটার, যে মানে যদি বলি যে সবচেয়ে বিখ্যাত লাইন কি, এইটা, হোয়াট ইজ ইন এ নেম, নামে কি বা আসে যায়, দ্যাট হুইচ উই কল এ রোজ বাই এনি আদার নেম উড এ স্মেল অ্যাজ সুইট।
যে নামে কিবা এসে যায়। হ্যাঁ, না এখানে শুনো, গল্পে গরু গাছে ওঠে একটা কথা শুনছো? তোমার গল্পের মধ্যে সবকিছু সম্ভব। এখানে সমাধি দিচ্ছে বলতে হচ্ছে গিয়ে এমন না যে ওকে একদম মনে করো দাফন করে ফেলছে, এখন ও কিভাবে আর জাগবে। হ্যাঁ, তো ওর হচ্ছে গিয়ে তোমার মোটামুটি ইয়ে টিয়ে করা হয়েছে আর কি। হ্যাঁ, তো ও আবার জেগে উঠছে। হ্যাঁ, লরেন্সের কাছে হচ্ছে তোমার কফিন ছিল, এবং ইয়েটা হচ্ছে কাইন্ড অফ ফেক আর কি। জিনিসটা ছিল ফেক, তোমার যে সমাধি ওরা করছে। তো হোয়াটস ইন এ নেম দ্যাট হুইচ উই কল এ রোজ বাই এনি আদার নেম উড স্মেল অ্যাজ সুইট। তাহলে নিজের মনে রোমিও সম্পর্কে ভাবতে ভাবতে সে বলেছে, সে বিশ্বাস করেছিল যে যদি মন্টেগু যদি না হইতো তাহলে তার প্রেমের কোনো বাধা থাকতো না। আবার এটাও সে বলতেছে যে মানে মন্টেগু ফ্যামিলির হয়েছে তো কি হইছে, আমি তো আলটিমেটলি ওকে ভালোবাসছি, যে নামে কিছু আসে যায় না। গোলাপকে আমি অন্য নামে ডাকলেও তার সৌরভ একই থাকবে। তাহলে হোয়াট ইজ ইন এ নেম দ্যাট হুইচ উই কল এ রোজ বাই এনি আদার নেম উড স্মেল অ্যাজ সুইট। আজকের এগুলোতে আমি তোমাদের কন্টেক্ট সহ দিয়ে দিছি এই কারণে যাতে তোমরা বুঝতে পারো তোমার কোটেশন গুলো কিভাবে আসছে। হ্যাঁ, এবং জুলিয়েট এ হচ্ছে মূলত এই উক্তিটা করছিল। তো এগুলো একটু মনে রাখার জন্য তোমাদের সুবিধা হবে। এ পেয়ার অফ স্টার ক্রসড লাভার্স টেক দেয়ার লাইফ, এটা একদম দর্শকদের উদ্দেশ্যে যখন নাটকের শুরুতে এই কথাটা বলা হয় যে তোমার পুরো কাহিনীর সারসংক্ষেপ বলে দেয়, এবং বলে দিছিল যে ধরো একটা নাটকীয়তা সৃষ্টির জন্য আর কি, যে আমরা দেখবো যে এই দুই প্রেমিক প্রেমিকার ভাগ্যে ট্র্যাজেডি আছে। হ্যাঁ, এবং আলটিমেটলি তারা নিজেদের জীবন হারাইলো। তাহলে এ পেয়ার অফ স্টার ক্রসড লাভার্স টেক দেয়ার লাইফ। এবং লাস্ট ওয়ান হচ্ছে ফর নেভার ওয়াজ এ স্টোরি অফ মোর ও দেন দিজ অফ জুলিয়েট অ্যান্ড হার রোমিও। এটা বলছে প্রিন্স এসকালাস, সে নাটকের উদ্দেশ্যে উপস্থিত সবার শেষে বলছে যে তোমার রোমিও জুলিয়েটের মৃত্যুর পর দুই পরিবারের যখন দীর্ঘতার অবসান ঘটে শত্রুতার, তখন সেটা বলে যে রোমিও এবং জুলিয়েটের গল্পের চেয়ে বেদনাদায়ক গল্প আর কখনোই ছিল না। ফর নেভার ওয়াজ এ স্টোরি অফ মোরো দেন দিস অফ জুলিয়েট অ্যান্ড হার রোমিও। মানে ওই যে মরার পর আসলে ফিল হয় আর কি, যে কি ছিল তারা। তাহলে আমার কোটেশন গুলো কি কি, যে ও রোমিও রোমিও হোয়ার ফর আর দো রোমিও। তারপর হচ্ছে মাই অনলি লাভ স্প্রাং ফ্রম মাই অনলি হেট, বলছে কি জুলিয়েট বলছে। হোয়াট ইজ ইন এ নেম দ্যাট হুইচ উই কল এ রোজ বাই এনি আদার নেম উড স্মেল অ্যাজ সুইট। এখান থেকে কোটেশন থেকে তোমার আসতে পারে কি কি জানো? যে ধরো তোমার কোটেশন হচ্ছে ফ্রম হুইচ লিটারেরি পিস, যেটা কোথাকার, সবচেয়ে বেশি এখান থেকে আসে। আর একটা আসে অনেক সময় কঠিন করলে, যে হু টোল্ড, যে এই উক্তিটা করছে কে, হু টোল্ড। হ্যাঁ, এই দুইটা ধরো তোমার আসতে পারে। সো এই কারণে তোমাদের এটা তো কোত্থেকে আসে এটা মনে রাখতে হবে, এবং কে বলছে। এখানে ম্যাক্সিমাম যেমন জুলিয়েটের উক্তি। হুম, এইটা আবার সম্মিলিত সবার শুরুতে, এ পেয়ার অফ স্টার ক্রসড লাভার্স টেক দেয়ার লাইফ, ফর নেভার ওয়াজ এ স্টোরি অফ মোরো দেন দিস অফ জুলিয়েট অ্যান্ড হার রোমিও। এটা এন্ডিং এ বলছিল ক্লাস, যে সে এ করছে। তো এতটুকু বোঝা গেছে রোমিও এন্ড জুলিয়েট, রোমিও এন্ড জুলিয়েট। ওকে, প্রলগ মানে হচ্ছে যেটা তোমার শুরুতে বলে। গল্পের মধ্যে দেখবা কিছু জায়গায় স্টোরি লাইন আগে কিছু ব্রিফ করে দেয়, তারপর মূল গল্প শুরু হয়, ব্যাপারটা এরকম ভূমিকা। ওকে, এবার আমরা শেক্সপিয়ারের আরেকটা ক্লাসিক দেখবো, ট্র্যাজেডি তার ওয়ান অফ দ্য বেস্ট, সেটা হচ্ছে ওথেলো। হুম, দেখো এখানেও তোমরা কিন্তু এই ছবিগুলো দেখলে তোমাদের উপকার হবে, যে এখানে কিছু ক্যারেক্টারের নাম ধাম আছে। এগুলো হচ্ছে ডিরেক্ট তোমার ইয়ে দিয়ে বানানো, মানে ছবিগুলা জিবিটি দিয়ে বানানো। হুম, হ্যাঁ, সুন্দর প্রম দিলে বানাই দেয় আরামসে। তো ওথেলো এটা শেক্সপিয়ারের অন্যতম শ্রেষ্ঠ ট্র্যাজেডি। হ্যাঁ, যেমন ডোমেস্টিক ট্র্যাজেডি বলে, আবার হচ্ছে গিয়ে এটা যেহেতু জেলাসিকে কেন্দ্র করেই মূলত এটা তৈরি, এখানে এটাকে অনেকে ট্র্যাজেডি অফ জেলাসিও বলে। প্রেম, ঈর্ষা, প্রতারণা, বিশ্বাস, মানব মনের দুর্বলতা, এগুলো নিয়ে। হ্যাঁ, হাউ জেলাসি ক্যান ডিস্ট্রয় লাভ, ট্রাস্ট অ্যান্ড লাইফ। অনেকে বলছে কি দ্য ট্র্যাজেডি অফ জেলাসি। আচ্ছা, এসোতে আসছিল। ওকে,
ডোমেস্টিক ট্র্যাজেডিও বলে। ফারজানা, আমি তো তোমার রিক্যাপ তো করে দিছি। রিক্যাপ তো মুখে গল্প বলছি মাত্র একটা না। একটু সেশনে মনোযোগ দিবা, দেখবা হচ্ছে তোমার তেমন ইয়ে লাগবে না। আমি প্রশ্ন ধরবো কিছুক্ষণ পর গিয়ে, তখন আরেকবার হয়ে যাবে তোমার। তাহলে এটাকে আমরা ডোমেস্টিক ট্র্যাজেডিও বলি, আবার ট্র্যাজেডি অফ জেলাসিও বলা হয়। তাহলে অথর অ্যাজ ইউজুয়াল শেক্সপিয়ার, এটা ট্র্যাজেডি এলিজাবেথিয়ান এইজের। সেটিংস কোথায়? এটা হয়েছে কোথায় ঘটনাটা? ভেনিস এবং সাইপ্রাসের ঘটনা মূলত। এখানে হিরো হচ্ছে ওথেলো, ভিলেইন হচ্ছে ইয়াগো, হিরোইন হচ্ছে ডেসডেমোনা। মেইন থিম জেলাসি অ্যান্ড ডিসেপশন, হ্যাঁ, যে আমার ঈর্ষা এবং প্রতারণা। তো এখানে মেইন ক্যারেক্টার হচ্ছে ওথেলো। ওথেলো কি? ওথেলো হচ্ছে মুরিশ জেনারেল অফ ভেনিস, ভেনিসের সেনাপতি, তবে জাতিগতভাবে সে হচ্ছে মুর। এইটা তোমার বিসিএস একবার আসছিল যে হুয়াজ মুর। হ্যাঁ, এটা হচ্ছে ওথেলো। ডেসডেমোনা হচ্ছে ওথেলোর ওয়াইফ। ইয়াগো ওথেলোর এনসাইন, মানে সে শত্রু। ইয়াগো। ক্যাসিও হচ্ছে ওথেলোর লেফটেন্যান্ট। মুর হচ্ছে গিয়ে তোমার এটা একটা জাতি, মানে সে একদম ইতালিয়ান না, সে মূলত আফ্রিকান ডিসেন্ডেন্ট। সে আফ্রিকা একটা জাতি থেকে উঠে আসছে। এমিলিয়া হচ্ছে ইয়াগোর ওয়াইফ। ইয়াগোর ওয়াইফ হচ্ছে এমিলিয়া, হ্যাঁ, ইজিপ্টের হচ্ছে কালো জাতি। তারপর হচ্ছে রদ্রিগো, সে হচ্ছে ডেসডেমোনার সুইটার। সুইটার মানে হচ্ছে গিয়ে তোমার ফিয়ন্সে। আর ব্রাবানসিও হচ্ছে ডেসডেমোনার বাবা, কৃষ্ণাঙ্গ, হ্যাঁ। তাহলে এগুলো হচ্ছে আমার মূলত ক্যারেক্টার, যে তোমার ওথেলো, ডেসডেমোনা, ইয়াগো, ক্যাসিও, এমিলিয়া, রদ্রিগো আর হচ্ছে ব্রাবানসিও। চলো আমরা গল্পে যাই। তাহলে ওথেলো হচ্ছে ভ্যানিসের একজন বিখ্যাত সেনাপতি। যদিও তিনি বিদেশি মুর, তবুও তার সাহসিকতা এবং সামরিক দক্ষতার কারণে সবাই তাকে সমীহ করে। এবং ডেসডেমোনা অপূর্ব সুন্দরী, সে ধনীর মেয়ে, এবং ডেসডেমোনা হচ্ছে ওথেলোকে পছন্দ করতে, এবং তারা গোপনে বিয়ে করছে, মানে সব জায়গায় গোপন বিয়ে। তো এখন ঠিক আছে, যেহেতু সে ধনীর মেয়ে, বাট ওথেলে তো মুর, বাইরের, হ্যাঁ। এই কারণে ডেসডেমোনার বাবা হচ্ছে ব্রাবেনশিও এই বিয়েতে ক্ষুব্ধ হন। এবং উনি বিলিভ করেন না যে ডেসডেমোনা স্বেচ্ছায় ওথেলোকে বিয়ে করছে। সে মনে করছে যে ওথেলো হয়তো তাকে ফাঁসায় বিয়ে করছে, এরকম কিছু একটা। তিনি আদালতে অভিযোগ করছিলেন যে ওথেলো মাস্ট হ্যাভ ইউজড ম্যাজিক, যে আমার মেয়ে নিচ থেকে যেতে পারে না, সে জাদু করে হয়তো নিছে। কিন্তু ডেসডেমোনা সেফ জানাই দেয় আদালতের মধ্যে যে না, সে নিজের ইচ্ছাতেই ওথেলোকে বিয়ে করছে। হ্যাঁ। তো তাদের মোটামুটি সুখে শান্তিতে চলতেছে তাদের ফ্যামিলি, ডেসডেমোনা এবং ওথেলোর পরিবার। হ্যাঁ। গোপনে বিয়ে করছে, কিন্তু এটা তো জেনে যায় ফেরদৌসি। ধরো তুমি গোপনে কাউকে বিয়ে করছো, তুমি সংসার করছো, তোমার ফ্যামিলি আলটিমেটলি জেনে যাবে। হ্যাঁ, এটা স্বাভাবিক, এটা বেশি দিন তো আর লুকায় রাখা যায় না, বিয়ের মধ্যে একটা জিনিস। হ্যাঁ। তো গ্যাঞ্জাম হয়ে যায় তাদের পরিবারে ইয়াগোর আগমনে। ইয়াগো আগে থেকেই ছিল। ইয়াগো হচ্ছে গিয়ে ওথেলোকে ঘৃণা করে, কারণ ওথেলো হচ্ছে গিয়ে তোমার লেফটেন্যান্ট না বানিয়ে ক্যাসিওকে পদোন্নতি দিয়েছে। মানে ইয়াগোর ইচ্ছা ছিল সে লেফটেন্যান্ট হবে, বাট সে হয়তো যোগ্য ছিল না অত। তো ক্যাসিও তাকে হচ্ছে পদোন্নতি দিছে। তো ইয়াগো ডিসিশন নিছে যে আই উইল ডিস্ট্রয় ওথেলো। হ্যাঁ, যে আমি ওথেলোকে দেখে নিব। মানে এটা হচ্ছে প্রফেশনাল জেলাসি, যে কেন আমাকে সে করলো না লেফটেন্যান্ট, সে বানাইলো ক্যাসিওকে, তাহলে আমি ভাই এটা দেখে নিব। হ্যাঁ। জুতো বানাতে চায় না। আচ্ছা, এখন ব্যাপার যেটা হয়েছে, ইয়াগাও তাহলে এখন গ্যাঞ্জাম শুরু করছে। সে প্রথমে রদ্রিগোকে ব্যবহার করে হচ্ছে ক্যাসিওকে সমস্যায় ফেলে, এবং মারামারির ঘটনায় হচ্ছে ক্যাসিও তার পথ হারায়। ক্যাসিও তখন হতাশ হয়ে হচ্ছে ডেসডেমোনার সাহায্য চাই, এবং ডেসডেমোনা ওথালোর কাছে ক্যাসিওর হয়ে সুপারিশ করতে থাকে। তাহলে কিভাবে হচ্ছে গিয়ে প্ল্যান সাজাইছে না? ওথেলো হচ্ছে তোমার সেনাপতি। ওথেলো ওদের ভ্যানিসের হচ্ছে তোমার সেনাপতি, বড় যোদ্ধা, সম্ভ্রান্ত। এখানে মূলত যেটা, যে তোমার ওথেলো, ডেসডেমোনা, তাদের সুখের সংসার। ইয়াগো ওথেলোকে হচ্ছে টার্গেট করছে কি কারণে? কারণ ওথেলো তাকে লেফটেন্যান্ট বানায় নাই, সে বানাইছে ক্যাসিওকে। হ্যাঁ। তো ইয়াগো আগে টার্গেট করছে হচ্ছে ক্যাসিওকে, যে শালার তুই আমার জায়গা দখল করছিস, আমি তোকে সরাই দিব। তো গ্যাঞ্জাম করে আলটিমেটলি সরাইছে। এখন ক্যাসিও পধারাই, মানে দেখবা যে অনেক সময়
আমাদের পলিটিক্সের মধ্যে নেতাকে কনভিন্স করার আগে নেতার বউকে অনেকে কনভিন্স করে, ভাবির পলিটিক্স করে অনেকে। হ্যাঁ, তেমনি সে ভাবিকে হচ্ছে গিয়ে কনভিন্স করতে গেছে, ক্যাসিও ডেসডেমোনার কাছে সাহায্য চাইছে। কিন্তু তোমার হচ্ছে তখন এই জিনিসটাকে আরো কাজে লাগাইছে ওথেলো। এই ইয়াগো কিভাবে কাজে লাগাইছে, সে ওথেলোকে বলতেছে যে ডেসডেমোনা অ্যান্ড ক্যাসিও মে বি হ্যাভিং অ্যান অ্যাফেয়ার। হ্যাঁ, ওথেলো বিশ্বাস করে না, কিন্তু ধীরে ধীরে সন্দেহ বাড়তে থাকে। হ্যাঁ, ভাবির সুপারিশ কঠিন ভাবে, কারণ বলতেছে যে দেখেন ডেসডেমোনা তো হচ্ছে ক্যাসিওকে নিয়ে আপনি সুপারিশ করতেছেন, মনে হয় তাদের মধ্যে হয়তো কিছু একটা চলতেছে। হ্যাঁ, না লেফটেন্যান্ট, না সেনাপতি সেনাপতি নিয়োগ করতো না। তোমার ওথেলো হচ্ছে নিজে সেনাপতি। হ্যাঁ, তার লেফটেন্যান্ট মানে একটা পোস্ট তোমার। এখন আসে এবার মেইন প্লট। সেটা কি, সেটা হচ্ছে হ্যাঙ্কারচিফ। হ্যাঙ্কারচিফ মানে হচ্ছে রুমাল। ওথেলো ডেসডেমোনাকে হচ্ছে একটা বিশেষ রুমাল দিছিল, হ্যাঁ, লিখে নাম। একদিন ডেসডেমোনার হাত থেকে হচ্ছে সেই রুমালটা পড়ে যায়, এমিলিয়া সেটা কুড়িয়ে পায়। এবং ইয়াগো এর আগে এমিলিয়াকে অনেকবার বলছিল, এমিলিয়া কিন্তু কে, ইয়াগোর বউ, ইয়াগোর ওয়াইফ, ইয়াগোর ওয়াইফ। হ্যাঁ, তো এমিলিয়া যখন রুমালটা পাইছে সে সেটা ইয়াগোকে দিছে। হ্যাঁ, এবং রুমালটা পাওয়ার পর এমিলিয়া বলছিল তখন যে আই নাথিং বাট টু প্লিজ হিজ ফ্যান্টাসি। সে মনে করছিল যে আহ, মানে তার হাজবেন্ড ডেসডেমোনার রুমালটা এতবার চাচ্ছে, নিশ্চয়ই একটা ফ্যান্টাসি থাকে। হ্যাঁ, ওইটা থেকে হচ্ছে গিয়ে ফ্যান্টাসি পূরণ করার জন্য সে এটা পৌঁছাই দিছে। কিন্তু তো মানে ইয়াগো তো অন্য কারণে এটা খুঁজতেছিল। ইয়াগো কি করছে শালাই, এটা পাওয়ার পর সে এটা ক্যাসিওর কাছে পৌঁছাই দিছে। ক্যাসিওকে বলছে ধরো তোমার রুমালটা নাও, এটা হচ্ছে তুমি তোমার কাছে রাখো, এটা ডেসডেমোনার। এখন সে এদিকে ওথেলোর কাছে গিয়ে বলছে যে দেখো ক্যাসিওর কাছে ওই রুমালটা আছে যেটা তুমি ডেসডেমোনাকে দিছিলা। আবার ডেসডেমোনা ক্যাসিওর হয়ে তোমার কাছে সুপারিশ করতেছে। তাহলে তো ওদের মধ্যে নির্ঘাত রিলেশন আছে। এবং সেগুলো প্রমাণ হিসেবে উপস্থাপন করে, মানে কত লেভেলের যাওরা। আগে সে সন্দেহ তো ঢুকাইছেই ওইটা নিয়ে, আবার রুমালটাকে নিয়েও মাথার মধ্যে ঢুকাইলো। এখন তো ওথেলো দুই দুয়ে চার বিলাচ্ছে। হ্যাঁ, গভীরভাবে সে ভালোবাসতো, এখন সে সন্দেহপ্রবণ, রাগান্বিত এবং প্রতিশোধ পরায়ণ হয়ে উঠে তার মাথা একদম পুরোপুরি খারাপ। এবং এই সন্দেহের বশে সে কি করলো, সে ডেসডেমোনাকে শ্বাসরোধ করে হত্যা করে দিল। ডেসডেমোনা শেষ মুহূর্ত পর্যন্ত বলছে যে না আমার কোনো দোষ নাই। হ্যাঁ, তাহলে এখন ডেসডেমোনাকে সে মেরে দিল। ইয়াগো এদিকে খুশি। তবে ইয়াগোর বউ এমিলিয়া সে কিন্তু খুব ভালো ছিল। এমিলিয়া সত্য প্রকাশ করছে। হ্যাঁ, বলল যে না ডেসডেমোনা সব নির্দোষ, সব ষড়যন্ত্র হচ্ছে ইয়াগোর। ওথেলো তখন বুঝতে পারে যে না, সে তো ভয়ঙ্কর ভুল করছে। গভীর অনুশোচনায় সে আত্মহত্যা করে এবং ইয়াগোকে গ্রেফতার করা হয়। তাহলে এভাবেই আমাদের ট্র্যাজিক এন্ডিং এর মাধ্যমে তোমার ওথেলোর সমাপ্তি। তাহলে কাহিনীটা কি দাঁড়ালো, ওথেলো ডেসডেমোনা হাজবেন্ড ওয়াইফ তারা। ইয়াগো ওথেলোকে খুব ঘৃণা করে, কারণ তাকে লেফটেন্যান্ট বানায় নাই, বানাইছে ক্যাসিওকে। তো একটা গ্যাঞ্জাম বাজায়, ক্যাসিওকে প্রথমে ইয়াগো পোস্ট থেকে সরাই দেয়। ক্যাসিও যায় ডেসডেমোনার কাছে সুপারিশ করার জন্য, এবং ডেসডেমোনা তার হাজবেন্ডকে বলে যে না ক্যাসিও তো ভালো ছেলে, ওকে তুমি পদটা ফিরাই দাও। ইয়াগো ওথেলোকে ধরে যে দেখো ডেসডেমোনা ক্যাসিওকে নিয়ে তোমার কাছে সুপারিশ করছে, তাহলে ওদের মধ্যে মনে হয় কোনো অ্যাফেয়ার আছে। ইন দ্য মিন টাইম ডেসডেমোনাকে যে রুমাল গিফট করছিল ওথেলো, ওই রুমালটা সে পাঠাই পৌঁছাই দিল হচ্ছে ক্যাসিওর কাছে। এবং ওথেলোকে গিয়ে বললো দেখো ক্যাসিওর কাছে হচ্ছে রুমাল আছে, তাহলে ওরা হয়তো গোপনে মিট করতেছে, না হলে এই রুমাল কেমনে যায় যেটা তুমি ডেসডেমোনাকে গিফট করছিলে। ওথেলো সন্দেহের বশে ডেসডেমোনাকে দিল মেরে। পরে সে জানতে পারলো আলটিমেটলি, তখন সে দুকে সুইসাইড করে এবং ইয়াগো গ্রেফতার হয়। হ্যাঁ, এটাই তোমার হচ্ছে ডোমেস্টিক ট্র্যাজেডি বা ট্র্যাজেডি অফ জেলাসি, এই কারণে বলা হয়। হ্যাঁ, হ্যাঁ, পরকীয়ার কথা ভেবে। এটাই খুন না করলে তো হইতো। মায়া পাখি, মায়া পাখি নাটক না? আচ্ছা, না এগুলো তোমার, এগুলো ইন্সপায়ার্ড হয়ে কিন্তু তোমার অনেক কিছুই করছে। ইন্সপায়ার্ড হয়ে অনেক ধরনের প্লে রচিত হয়েছে আরো এগুলো থেকে। তাহলে চলো
আমরা এবার ইম্পর্টেন্ট কোটেশন গুলো দেখি। প্রথমে হচ্ছে আই এম নট হোয়াট আই এম, এটা বলছিল ইয়াগো রদ্রিগোকে। যে মানে শুরুতেই ইয়াগো হচ্ছে প্রকৃত চরিত্রে ইঙ্গিত দেয় সে বাইরে বিশ্বস্ত, কিন্তু ভেতরে তার মধ্যে কঠিন গ্যাঞ্জাম, জিলাপির প্যাচ। আমি যা দেখায় আসলে আমি তা নই। আই এম নট হোয়াট আই এম, এটা বলছিল ইয়াগো। ও বিওয়ার মাই লর্ড অফ জেলাসি, ইট ইজ দ্য গ্রিন আইড মনস্টার, এটা ইয়াগো বলছিল ওথেলোকে। ওই যে যখন সন্দেহের বীজ বপন করতেছে, যে ভান করতেছে, ওথেলোকে সতর্ক করছে যে ঈর্ষা এটা একটা ভয়ঙ্কর দানব, যে ইটস দ্য গ্রিন আইড মনস্টার। সে ঈর্ষা ঢুকাই দিচ্ছে মনে মনে। ও রদ্রিগো, রদ্রিগোর সঙ্গে হচ্ছে গিয়ে ডেসডেমোনার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু ডেসডেমোনা তো বিয়ে করে ফেলছিল অথেলোকে। তো ওদিক দিয়েও রদ্রিগোর একটু মনেই আছে না, দুঃখ তো আছেই তার। হ্যাঁ, এটা তখন এটা কাজে লাগাইছে আর কি। পছন্দ করতো, হ্যাঁ, কিন্তু বেচারি আর বিয়ে করতে পারে না ওদিকে ওথেলো। মানে ইয়াগো মোটামুটি যাকে যাকে পক্ষে আনা যায় ও সবগুলোই ব্যবহার করছে হারামজাদা। হ্যাঁ, তাহলে ওবিওর মাই লর্ড অফ জেলাসি, ইট ইজ দ্য গ্রিন আইড মনস্টার। মাই নোবেল ফাদার, আই ডু পারসিভ হিয়ার এ ডিভাইডেড ডিউটি। এ ডেসডেমোনা তার বাবাকে বলছিল যে আমার মানে স্বামী এবং বাবা দুজনেরই তো দায়িত্ব পালন করতে হবে, আমার কর্তব্য এখন দুই ভাগে বিভক্ত। মাই নোবেল ফাদার, আই ডু পারসিভ হিয়ার এ ডিভাইডেড ডিউটি, এটা বলছিল ডেসডেমোনা ব্রাবেনশিওকে। দেন মাস্ট ইউ স্পিক অফ ওয়ান দ্যাট লাভ নট ওয়াইজলি বাট টু ওয়েল। ওথেলো যখন সুইসাইড করার আগে বলছিল যে আমি প্রচন্ড ভালোবাসছি, এটা ঠিক, বাট নট ওয়াইজলি। হ্যাঁ, তো বউকে তো মাইরা দিছে সে অলরেডি। হ্যাঁ, এবং পরে অনুশোচনা করে বলছিল যে হ্যাঁ আমি হয়তো প্রচন্ড ভালোবেসে ফেলছিলাম, কিন্তু ওয়াইজলি ভালো বাসি নাই। একজন বলছিল যে মাথা মোটা মুর। হ্যাঁ, তখন এ কিন্তু ফিল করতে পারছে সে যে আমি ওয়াইজের মতো হচ্ছে গিয়ে তাকে ভালোবাসি নাই। এবং ডেসডেমোনাকে হত্যার পর কিন্তু সে চুমুও খাইছিল তাকে, যে আই কিস দে, আর আই কিল দি ওথেলো টু ডেড ডেসডেমোনা। ডেসডেমোনাকে হত্যা করার পর, হত্যা করার আগে আমি তোমাকে চুম্বন করেছিলাম। হ্যাঁ, এগুলো দিছি, এগুলো তোমার একবার রিডিং পড়বা, পড়লে হচ্ছে তোমার কিছুটা হলে মনে থাকবে। তাহলে এখানের মধ্যে তোমার কোটেশন তাহলে কি কি দাঁড়ালো, যে আই এম নট হোয়াট আই এম, এটা ইয়াগো হচ্ছে রদ্রিগোকে তার নিজের চরিত্র ইঙ্গিত দিছিল। ইট ইজ দ্য গ্রিন আইড মনস্টার, ও বিয়ার মাই লর্ড অফ জেলাসি। হ্যাঁ, এটা সবচেয়ে বিখ্যাত কোটেশন এখানকার, এটা ইয়াগো বলছিল। হ্যাঁ, মাই নোবেল ফাদার, আই ডু পারসিভ হিয়ার এ ডিভাইডেড ডিউটি, এটা ডেসডেমোনা বলছিল ব্রাবেনশিওকে। দেন ইউ মাস্ট স্পিক অফ ওয়ান দ্যাট লাভড নট ওয়াইজলি বাট টু ওয়েল, আর আই কিস দি, আই কিল দি, যে আমি তোমাকে হত্যা করার আগে চুম্বন করেছিলাম। জেলাস হয়েও না, না ক্রিয়েট করে সলিলোকুই। হ্যাঁ, তো এখানের মধ্যে হ্যাঁ ওথেলো সিনড্রোম গুণফল, এটা ভালো কথা বলছো। এটা হচ্ছে তোমার এখান থেকে তোমার একটা ইয়ে আসছে যে ওথেলো সিনড্রোম। ওথেলো সিনড্রোম মানে হচ্ছে ধরো যখন কেউ অত্যধিক সন্দেহ প্রবণ হয়ে যায়। হ্যাঁ, এটাকে ওথেলো সিনড্রোম বলে, অত্যধিক সন্দেহ প্রবণ। মানে দেখো প্লে থেকে একটা সিনড্রোমের নাম দিয়ে দিচ্ছে, হ্যাঁ ওথেলো সিনড্রোম, এটা মানসিক রোগ এটা। তাহলে বোঝা গেছে ওথেলো, ওথেলোর ক্যারেক্টার কোটেশন পারবো তো আশা করি। হুম? মীর জাফর গালির মতো, হ্যাঁ। আমি প্রশ্ন ধরবো, তোমাদের কতটুকু ঢুকছে আমি বুঝতে পারবো। এবার আসি হচ্ছে আমরা আরেকটা ক্লাসিক, ম্যাকবেথ। হুম? যে আমাদের রাজা, তিনজন শয়তান হুইচ যারা প্রফেসি করে, লেডি ম্যাকবেথ এবং দ্য বিখ্যাত কোটেশন ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, থ্রি উইচেস। এটাকে বলা হয় অ্যাম্বিশন ট্র্যাজেডি। যে তোমার খুব সাহসী একজন যোদ্ধা, বড় যোদ্ধা, বাট তার লোভ তাকে ধ্বংস পর্যন্ত নিয়ে যায়। অনেকে একে বলে ট্র্যাজেডি অফ অ্যাম্বিশন। এটা হচ্ছে ম্যাকবেথ, ম্যাকবেথের কাহিনী। তাহলে ম্যাকবেথ হচ্ছে ট্র্যাজেডি। এটা জ্যাকোবিয়ান এইজের, জ্যাকোবিয়ান এইজ কিন্তু হচ্ছে তোমার এলিজাবেথিয়ান এইজের পরেই আসে। এটা হচ্ছে স্কটল্যান্ডের ঘটনা।
হিরো হচ্ছে ম্যাকবেথ আর হিরোইন হচ্ছে লেডি ম্যাকবেথ। আচ্ছা, ওথেলো কোথাকার ঘটনা ছিল? ওথেলো, ওথেলোর সেটিংস কোথায় ছিল? দেখি কার মনে আছে। ভেনিস। হ্যাঁ, ভেনিস, ভেনিস এন্ড সাইপ্রাস। আর হচ্ছে রোমিও এন্ড জুলিয়েট, ইতালি, ইতালির ভেরোনা। ভেরি গুড। তাহলে এটার মেইন থিম হচ্ছে তোমার অ্যাম্বিশাস, যে অ্যাম্বিশন হচ্ছে মানুষকে কোথায় নিতে পারে, এটা। তো এটার মেজর ক্যারেক্টার হচ্ছে ম্যাকবেথ। ম্যাকবেথ হচ্ছে স্কটিশ জেনারেল, উনি হচ্ছে তোমার সেনাপতি। তার ওয়াইফের নাম হচ্ছে লেডি ম্যাকবেথ। স্কটল্যান্ডের রাজা হচ্ছে কিং ডানকান। ম্যাকবেথের বন্ধু হচ্ছে ব্যাংকো, ম্যাকবেথের বন্ধু সহকর্মী। ম্যাকডাফ, এ হচ্ছে তোমার স্কটিশের আরেক অভিজাত, যে মূলত হচ্ছে ম্যাকবেথের প্রতিদ্বন্দ্বী। ম্যালকম হচ্ছে কিং ডানকানের ছেলে। আর তিনজন ডাইনি হুইচ, এরা হচ্ছে এজেন্টস অফ প্রফেসি, ওরা ভবিষ্যৎবাণী করে, খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার এখানে প্লে করে। তাহলে আমার ক্যারেক্টার গুলো হচ্ছে ম্যাকবেথ, ম্যাকবেথের ওয়াইফ লেডি ম্যাকবেথ। ম্যাকবেথ কে ছিল? স্কটল্যান্ডের সেনাপতি ছিল, আর স্কটল্যান্ডের রাজার নাম হচ্ছে ডানকান। ডানকানের ছেলে হচ্ছে ম্যালকম। ম্যাকবেথের বন্ধু ব্যাংকো, ম্যাকবেথের প্রতিদ্বন্দ্বী বলতে পারো, সে হচ্ছে ম্যাকডাফ। আর তিনজন উইচ, যে হচ্ছে কি ভবিষ্যৎবাণী করে। চলো আমরা হচ্ছে কাহিনীর শুরুতে চলে যাই। একটা যুদ্ধ, যুদ্ধ শেষ করে হচ্ছে ম্যাকবেথ এবং ব্যাংকো যুদ্ধ শেষে ফিরছে। পথে তারা ডাইনির মুখোমুখি হয়েছে, এবং ওই তিনজন ডাইনি ম্যাকবেথকে ভবিষ্যৎবাণী করছে যে তুমি কডর রাজ্যের শাসনকর্তা এবং স্কটল্যান্ডের হচ্ছে তুমি রাজা হবা, এটা সে ভবিষ্যৎবাণী করছে। এবং ঠিকই কিছুদিন পর, মানে কিছুক্ষণ পরেই আসলে, ফেরার পরে খুশি হয়ে তোমার, যখন ডানকান তাকে কডর রাজ্যের শাসনকর্তা বানাই দেয়, তখন প্রথম ভবিষ্যৎবাণী সত্যি হয়। এবং ম্যাকবেথের কাছে তখন মনে হয় যে এই যে তিনজন ডাইনি ভবিষ্যৎবাণী করছে আমার দুইটা, একটা তো মিলে গেল। তাহলে কি, তাহলে হচ্ছে আমার কিং অফ স্কটল্যান্ড হওয়ারও সম্ভাবনা আছে, যেহেতু একটা ভবিষ্যৎবাণী মিলে ফেলছে। এখন তুমি চিন্তা করো যে সে যদি স্কটল্যান্ডের রাজা হতে চায়, তাহলে তার পথের কাটাকে, দেখি বলো বুদ্ধি করে, তার পথের কাটাকে কাকে সরাইতে হবে? কিং। কিং তার পথের কাটা, তাহলে কিংকে সরাইতে হবে। তাহলে যেইভাবে সেই কাজ। একদিন কিং তাদের বাসায় আসছে, মানে তোমার ম্যাকবেথের এখানে দাওয়াত খেতে আসছে, মানে ঘুরতে আসছিল ঝড় বৃষ্টির রাত, সেখানে সে আটকে গেছে। তো তখন ম্যাকবেথ বলছে যে তুমি আজকে এখানে থেকে যাও। হ্যাঁ, এবং হ্যাঁ, ডানকানকে ইনভাইট করছিল। তখন হচ্ছে গিয়ে তোমার লেডি ম্যাকবেথ তাকে বলল যে এই সুযোগ তুমি হচ্ছে তাকে মেরে দাও। হ্যাঁ, যে ম্যাকবেথ প্রথমে রাজা ডানকানকে হত্যা করতে দ্বিধা করছিল, লেডি ম্যাকবেথ বলল যে না, তুমি তাকে মারো, তোমার কি পৌরুষত্ব নাই তোমার, তুমি ভয় কেন পাচ্ছ? তখন হচ্ছে রাজা ডানকানকে সে মার্ডার করে দেয়, দ্য ফোর্থ উইচ। হ্যাঁ, মানে লেডি ম্যাকবেথকে হচ্ছে ফোর্থ উইচ বলে, কারণ হচ্ছে তোমার ওই যে উস্কে দিছিল, ফোর্থ উইচ রিনা খান। হ্যাঁ, তো যেটা ঝামেলা হয় যে সে তো মেরে দিল, ওকে ফাইন, মেরে দিয়ে হচ্ছে গিয়ে সে ম্যাকবেথ স্কটল্যান্ডের রাজা হয়ে গেল। কিন্তু তার মনে শান্তি আসে না, আকাম যে করছে, তার মনে মনে হচ্ছে গিয়ে ভয় হয় কাকে? ব্যাংকো, ম্যালকম, ম্যাকডাফ, এদেরকে সে ভয় পেতে শুরু করে। কারণ একে তো তোমার ম্যাকডাফ তো ডানকানের ছেলে, কিন্তু সে পালাই গেছে। হ্যাঁ, আর এদিকে হচ্ছে তোমার এই যে, হ্যাঁ, এই ম্যালকম, ম্যাকডাফ, ব্যাংকো, এই তিনজনকে সে মূলত হচ্ছে তোমার ভয় পাওয়া শুরু করছে। তো ম্যালকম তোমার ডানকানের ছেলে, ম্যাকডাফ হচ্ছে তার এমনিতেই প্রতিদ্বন্দ্বী আগে থেকে, আর ব্যাংকো তার সহকর্মী, এই তিনজনকে সে ভয় পায়। হ্যাঁ, তো এর মধ্যে তোমার আরেকটা ভবিষ্যৎবাণী নিয়ে হাজির হয় তিনজন ডাইনি। ওরা বলছিল যে ব্যাংকোস ডিসেন্ডেন্ট উইল বি কিংস। হ্যাঁ, যে ব্যাংকোর যারা বংশধর আছে ওরা কিন্তু রাজা হবে। এখন এটাতে তার সন্দেহ হয়েছে, কিরে ভাই, ব্যাংকোর এরা যদি রাজা হয়, দ্যাট মিনস হচ্ছে নিশ্চয়ই ব্যাংককে আগে রাজা হইতে হবে। হ্যাঁ, এবং আমাকে সরাই দিয়েই তো হবে। তো এই কারণে ম্যাকবেথ ভয় পেয়ে সে ব্যাংককেও মেরে দিছে। তবে ব্যাংকোর ছেলে ফ্লুয়েন্স হচ্ছে তখন পালিয়ে গেছে, যেতে পারছিল। হ্যাঁ, তো একদিন হচ্ছে গিয়ে একটা ভোজ সভায় তাদের একটা ডিনার হচ্ছে, সেখানে ম্যাকবেথ ব্যাংকোর ভূতকে দেখতে পাই।
অন্য কেউ ভুটটা দেখতে পায় না, এবং যখন সে পাগলামি করছে তখন সবাই ম্যাকবেথের মানসিক অবস্থা নিয়ে সন্দেহ করতে শুরু করে। হ্যাঁ, ম্যাকবেথ আবার ডাইনিদের কাছে গেল, এবং ডাইনিরা আবারও তিনটা গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করলো। প্রথমত বলল যে ম্যাকডাফ থেকে সাবধান। হুম, এবং কোন নারীর গর্ভ থেকে জন্ম নেয়া কেউ ম্যাকবেথের ক্ষতি করতে পারবে না। যদিও এটা সে কোনো নারীর গর্ভ থেকে জন্ম দেওয়া, এটা একটু ইঙ্গিতপূর্ণ ছিল। এটা মূলত বুঝাইছিল হচ্ছে যে ধরো স্বাভাবিকভাবে, ইয়েস, ন্যাচারালি বর্ন কেউ তোমার ম্যাকবেথকে মারতে পারবে না। হ্যাঁ, এটা মূলত তোমার ন্যাচারালি বর্নের কথা বলছিল। আর ন্যাচারালি বর্ন মানে কি, যে তোমার নর্মাল ডেলিভারির কথা বলছে কিন্তু এরা। হ্যাঁ, ম্যাকবেথ এটা অন্যভাবে নিচ্ছে। এবং এটা বলছিল যে ওদের ওখানে একটা বন ছিল বার্নম্যান উড। হ্যাঁ, যে বার্নম্যান উড যতক্ষণ না তোমার যে ওদের যে দুর্গ ক্যাসেলের দিকে আসতে পারবে, ততক্ষণ পর্যন্ত ম্যাকবেথ পরাজিত হবে না। এখন ম্যাকবেথ চিন্তা করছে যে কোনো বন কি আর হেঁটে হেঁটে আসতে পারে? এটা তো অসম্ভব। বন কিভাবে আমার দুর্গের দিকে হেঁটে আসবে? বাট এটাও কিন্তু তোমার একটা ইনডিরেক্ট কথা ছিল, এটা আমরা সামনে দেখব। তো এগুলো দেখে সে মনে করছে সে নিজে অজেয়। হ্যাঁ, এগুলো হচ্ছে সে অজেয় মনে করছে নিজেকে। এবং যখন মানুষ নিজেকে অজেয় মনে করে তখন কি হয়? সে নিষ্ঠুর শাসকে পরিণত হয়। সে ম্যাকডাফের পরিবারকে হত্যা করে, এবং স্কটল্যান্ডে তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়ে যায়। মানে সবাই খেপে গেছে। ইন দ্য মিন টাইম তার হচ্ছে যে বান্ধবী, হ্যাঁ, বান্ধবী হচ্ছে গিয়ে, বান্ধবী বলছে তার বউ লেডি ম্যাকবেথ। লেডি ম্যাকবেথ হচ্ছে এদিকে আবার তার মাথা নষ্ট হয়ে গেছে। অপরাধ বোধে সে মানসিক ভারসাম্য হারাই ফেলে। সে সারাক্ষণ ঘুমের মধ্যে হাত ধোয়ার চেষ্টা করে, মনে করে যে ডান কানে রক্ত এখনো তার হাতে লেগে আছে। এটা তার মাথায় খেলে। এদিকে তোমার ম্যাকডাফ ম্যালকম, এই দুইজন আবার একত্র হয়েছে। হ্যাঁ, একত্র হয়ে তারা ডানসিনেইন ক্যাসেলকে আক্রমণ করে। এবং মজার ব্যাপার হচ্ছে এই যে তাদের সৈন্যরা, তখন তারা এই যে বার্নাম উড আছে না, ওই বার্নাম উডের ডালপালা হাতে নিয়ে অগ্রসর হয়। মানে তোমার ওরা ভবিষ্যৎবাণী করছিল না যে বার্নাম উড তোমার ডানসিনেন ক্যাসেলের দিকে এগিয়ে আসবে? এটা মূলত এটার কথা মিন করছিল যে তোমার এখানে সৈন্যরা তোমার দিকে এগিয়ে আসবে, ওদের হাতে বার্নাম উডের ডালপালা থাকবে। মানে দেখে যাতে মনে হবে যে একটা জঙ্গল তোমার দিকে ধেয়ে আসছে। তখন ভবিষ্যৎবাণী সত্যি হতে শুরু করে। এবং তোমার ম্যাকডাফ জানাই যে ওর জন্ম হয়েছে কিভাবে, ফ্রম হিজ মাদার্স হোম আনটাইমলি রিভড। স্বাভাবিকভাবে জন্ম নেয় নাই, সে জন্ম নিচ্ছে হচ্ছে সিজারিয়ান সেকশনের মাধ্যমে। তাহলে সে ন্যাচারালি বর্ন না। তাহলে যে নো ম্যান বর্ন অফ উইমেন, এটার ব্যতিক্রম সে। হ্যাঁ, এবং ওটার বলে ম্যাকডাফ হচ্ছে ম্যাকবেথকে হত্যা করে। তাহলে দেখো আলটিমেটলি কিন্তু সে যে তিনটা ভবিষ্যৎবাণী করছিল এগুলো কিন্তু ম্যাচ হয়ে গেল। এবং ম্যাকবেথ নিহত হইল, লেডি ম্যাকবেথও মারা গেল। ম্যালকম আলটিমেটলি যে তোমার আসলে ডানকানের ছেলে, সে পরে স্কটল্যান্ডের রাজা হয় এবং ন্যায় বিচার পুনঃপ্রতিষ্ঠিত হয়। তাহলে আমার কাহিনীটা কি দাঁড়ালো আরেকবার যদি রিক্যাপ করি। আমার ম্যাকবেথ, তার ওয়াইফ লেডি ম্যাকবেথ। তো ম্যাকবেথ ব্যাংকও তারা যুদ্ধ শেষে ফিরতেছে, তিনজন ডাইনির সঙ্গে দেখা হয়েছে। ডাইনি ভবিষ্যৎবাণী করছে যে তুমি কডর রাজ্যের অধিপতি এবং পরবর্তী তুমি স্কটল্যান্ডের রাজা হবা। পরে ম্যাকবেথ দেখছে যে আসলে সে কডর রাজ্যের অধিপতি হয়ে গেছে। তখন তার মাথায় গেল তাহলে দ্বিতীয় ভবিষ্যৎবাণী, আমি তো স্কটল্যান্ডের রাজা হতে পারবো। এই চিন্তা থেকে সে ডানকানকে মেরে দেয়, যে স্কটল্যান্ডের রাজা ছিল। এবং ডানকানের ছেলে ম্যালকম তখন পালাই যায়। তো সে যখন শাসনভার গ্রহণ করছে, সে তোমার ব্যাংকো, ম্যালকম, ম্যাকডাফ এদেরকে নিয়ে ভয় পাইতো। তো সে ব্যাংকর ফ্যামিলিকে মেরে দিছে। ব্যাংকর ফ্যামিলিকে মেরে দেওয়ার পর সে নিজেকে আরো অজেয় মনে করছে, কারণ তোমার ইন দ্য মিন টাইম ডাইনিগুলো আরো ভবিষ্যৎবাণী দিচ্ছে যেটা তার জীবনে ওটা ঘটছে, এবং সে মনে করছে যে তাকে কেউ মারতে পারবে না। হ্যাঁ, কিন্তু ওই ম্যালকম ম্যাকডাফ তারা একত্র হয়ে আলটিমেটলি তোমার ম্যাকবেথ মারা যায়। এবং লেডি ম্যাকবেথ হচ্ছে অনুশোচনা বোধে ভুগে সেও মৃত্যুবরণ করে। হ্যাঁ,
তাহলে এভাবে আসলে ম্যাকবেথ লেডি ম্যাকবেথ দুইজনে মারা গেল, এবং হচ্ছে ম্যালকম স্কটল্যান্ডের রাজা হয়ে গেল। হ্যাঁ, এখানে আরো হ্যাঁ কিছু আছে, এটা হচ্ছে তোমার মেইন ক্যারেক্টার গুলা। হ্যাঁ, তাহলে ক্যারেক্টার গুলো হচ্ছে যাতে মনে থাকে। চলো এবার হচ্ছে ইম্পর্টেন্ট কোটেশন গুলো দেখি। হ্যাঁ, ম্যাকডাফকে মেরে ফেলছে আমি এটা লিখছিলাম, না এটা ম্যাকডাফের কথা। ম্যাকডাফ এর পরিবারকে হত্যা করাই, ফ্যামিলিকে ম্যাকডাফকে মেরে ফেল না, ওর ফ্যামিলিকে মেরে ফেল। ওটাতে আরো খেপে গেছে সে ম্যাকডাফ, যে আমি তোমার, আমাকে তুমি ইয়ে করতা, আমার ফ্যামিলি কেন মারছো, হ্যাঁ এই কারণে আরো খেপে গেছে। এটা গেছে সামান্য। এবার চলো কোটেশন দেখি। যে ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, এটা মোস্ট পপুলার কোটেশন এটা। যে ভালো মন্দের সীমারেখা স্পষ্ট, নাটকের শুরুতে ডাইনিরা এ কথা বলে, মানে একটা রহস্যময় একটা উক্তি আর কি। যে ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, আই হ্যাভ নো স্পার্ক বাট অনলি ভল্টিং অ্যাম্বিশন। হ্যাঁ, ম্যাকবেথ হচ্ছে নিজের মনকে বিশ্লেষণ করছে এটা, আমার একমাত্র প্রেরণা হলো সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা। হ্যাঁ, ওভার অ্যাম্বিশাস, অ্যাম্বিশাস মানুষকে কোথায় নাই। আই হ্যাভ নো স্পার বাট অনলি ভল্টিং অ্যাম্বিশন, মানে অ্যাম্বিশন থাকা ভালো, বাট ওই যে 2 নম্বরে অ্যাম্বিশন থাকলে এর মতো অবস্থা হয় আর কি, ম্যাকবেথের মতো। হুম, সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা। আউট ড্যামড স্পট, আউট আই সে। হ্যাঁ, মানে এটা ঘুমের মধ্যে স্লিপ ওয়াক করার সময় বলতেছিল লেডি ম্যাকবেথ, মানে রক্তের দাগের জন্য যে বারবার ধোয়ার চেষ্টা করছে বললাম না, যে আউট ড্যামড স্পট, আউট আইসে, যে কোনোভাবেই তো যাচ্ছে না, সে কোনোভাবেই অপরাধ বোধটা মুছতে পারতেছে না। এবং এটার পরে কিন্তু বিখ্যাত উক্তি আছে যেটা পরে বলবো, যে আরবের সমস্ত কিছু, সমস্ত সুগন্ধি আনলেও এই হাত থেকে রক্তের গন্ধে যায়, মানে এটাও সে বলছিল। টুমরো অ্যান্ড টুমরো অ্যান্ড টুমরো, এটা লেডি ম্যাকবেথের মৃত্যুর পর হচ্ছে তোমার ম্যাকবেথ বলছিল জীবনের অর্থনীতি এবং হতাশা থেকে। হ্যাঁ, লেডি ম্যাকবেথ কিন্তু আগে মারা গেছিল। হ্যাঁ, তোমার টুমরো অ্যান্ড টুমরো, এটা ইম্পর্টেন্ট কোটেশন, এটা ম্যাকবেথ বলছিল। হ্যাঁ, জীবনের হতাশা থেকে। আরেকটা বিখ্যাত কোটেশন, লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, এটা এই যে টুমরো স্পিচের অংশ, জীবন ক্ষণস্থায়ী এবং অর্থহীন। হ্যাঁ, এই যে টুমরো, টুমরো অ্যান্ড টুমরো, তারপর হচ্ছে লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, মানে দার্শনিক উক্তি আর কি। যখন মোটামুটি মানুষজন মারা খায় তখন তো দার্শনিক হয়ে যায়, এর আগ পর্যন্ত বুঝে না সে কি আকাম করছে। হ্যাঁ, জীবন একটা চলমান ছায়ার মতো। লুক লাইক দ্য ইনোসেন্ট ফ্লাওয়ার বাট বি দ্য সার্পেন্ট আন্ডার ইট, এটা বলছিল লেডি ম্যাকবেথ। হ্যাঁ, কি বুদ্ধি। বলছিল কি, যে ম্যাকবেথকে অভিনয় করতে শেখাচ্ছিল সে মূলত ডানকান আসার আগে, যে বাইরে নিষ্পাপ ফুলের মতো দেখাও কিন্তু ভেতরে সাপের মতো হও। লুক লাইক দ্য ইনোসেন্ট ফ্লাওয়ার বাট বি দ্য সার্পেন্ট আন্ডার ইট, কে বলছিল? এটা হচ্ছে লেডি ম্যাকবেথের কোটেশন। হ্যাঁ, গ্রেটেস্ট উইচ। হ্যাঁ, তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা লাইন, ইম্পর্টেন্ট কোটেশন। উইল অল গ্রেটস নেপচুনস ওশান ওয়াজ দিস ব্লাড ক্লিন ফ্রম মাই হ্যান্ড, ডানকানকে হত্যা করার পর এটা বলছিল ম্যাকবেথ, যে সমুদ্রের সমস্ত জল কি আমার হাতে রক্ত ধুয়ে ফেলতে পারবে, মানে এদিকে মারতেছে আবার অনুশোচনা করতেছে। তাহলে উইল অল গ্রেট নেপচুনস ওশান ওয়াজ দিস ব্লাড ক্লিন ফ্রম মাই হ্যান্ড, ডানকানকে হত্যা করার পর এটা সে বলছিল। হোয়াটস ডান ক্যানট বি আনডান, এই ঘুমের মধ্যে আবার যা হয়ে গেছে সেটা আর বদলানো যাবে না, লেডি ম্যাকবেথ বলছে। আউট আউট ব্রিফ ক্যান্ডেল, লেডি ম্যাকবেথের মৃত্যুর পর অনেক কথাই বলছে, যে জীবন একটা ক্ষণস্থায়ী প্রদীপের মতো। আউট আউট ব্রিফ ক্যান্ডেল, এবং সেই বিখ্যাত উক্তি লেডি ম্যাকবেথের, যে নাটকের শুরুতে হচ্ছে লেডি ম্যাকবেথ কিন্তু ডানকানকে হত্যার ব্যাপারে খুবই দৃঢ় ছিল, এবং তার হাজবেন্ডকে কিন্তু ওই মূলত প্ররোচিত করছে। তখন সে বলছিল হত্যার পর যে লিটল ওয়াটার ক্লিয়ার্স আস অফ দিস ডিড, যে সামান্য জলে এই অপরাধের চিহ্ন মুছে যাবে, এটা কোনো ফ্যাক্টই না যে এরকম উপরে উঠতে হলে 2-1 জনকে সরাইতে হয়। কিন্তু অপরাধ বোধ তাকে এতই কাবু করে ফেলে, তখন সেই উক্তিটা দিছিল স্লিপ ওয়াকিং সিনে, যে অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড, যে আমি
তোমার আরবের সমস্ত সুগন্ধি আমার হাতে ঢেলে দিলেও তোমার হাত থেকে এই গন্ধ যাবে না, রক্তের দাগ যাবে না। হ্যাঁ, এটা হচ্ছে লেডি ম্যাকবেথের একটা অনন্য উক্তি। তাহলে দেখো এখানে অনেকগুলো কোটেশনের আসলে কথা বললাম। হ্যাঁ, আমরা আরেকবার একটু রিভাইজ করি যে ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, এটা হচ্ছে তোমাদের ডাইনিদের মূলত এটা মিন করা হয়েছে। আই হ্যাভ নো স্পার বাট অনলি ভল্টিং অ্যাম্বিশন, এটা হচ্ছে সীমাহীন উচ্চাকাঙ্ক্ষার কথা বলছে ম্যাকবেথের। আউট ড্যাম স্পট আউট আই সে, মানে এগুলো সব মনস্তত্ত্ব কার? লেডি ম্যাকবেথের। হ্যাঁ, এটা সে বলছে। তারপর সে তোমার আরবের সমস্ত সুগন্ধির কথা বলছে। হ্যাঁ, এবং লেডি ম্যাকবেথের মৃত্যুর পর ম্যাকবেথের মনে দার্শনিকতার উদয় হয়। সে তখন বলছে যে লাইফ ইজ এ ওয়াকিং শ্যাডো, টুমোরো অ্যান্ড টুমোরো অ্যান্ড টুমোরো। হ্যাঁ, তারপর লেডি ম্যাকবেথ ম্যাকবেথকে প্ররোচিত করছিল এটা বলে যে লুক লাইক দি ইনোসেন্ট ফ্লাওয়ার বাট উইথ আ সার্পেন্ট আন্ডার ইট। ম্যাকবেথ বলছিল কি যে নেপচুনের সমস্ত, মানে সমুদ্রের সমস্ত জল দিয়েও কি তার এই পাপটা ধুবে কিনা। হোয়াটস ডান ক্যানট বি আনডান, আউট আউট, ব্রিফ ক্যান্ডেল। তাহলে এখানে আমি অনেকগুলো এর কথা বললাম, এগুলো একটু ডিপ লেভেলে বলার কথা এই কারণেই বলতে পারেন যে ভাই এতগুলো কেন কোটেশন দিলেন। ধরো তোমাদের উদ্দেশ্য তো এটাই যে একটু ডিপ লেভেল থেকে যদি আসে, ধরো টুমোরো, টুমোরো অ্যান্ড টুমোরো হুট করে যদি দিয়ে দেয়, তোমার যদি কন্টেক্ট জানা না থাকে যে এটা ম্যাকবেথের, তুমি এটা উত্তরই করতে পারবে না, মানে গেস করে তো কোটেশন গুলো অ্যাটলিস্ট দেওয়া যায় না। এই কারণে হচ্ছে তোমার একটু দেওয়া। এবং লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, এটা খুব জনপ্রিয়। হ্যাঁ, ম্যাকবেথের এই লাইনটা, এগুলো একটু মানে লেস নন। টুমোরো, টুমোরো অ্যান্ড টুমোরো এই টাইপের এগুলা। লুক লাইক দ্য ইনোসেন্ট ফ্লাওয়ার বাট উইথ দ্য সার্পেন্ট আন্ডার ইট, এইটা আবার কমন। আবার ধরো এই যে ওশান, ওয়াজ দিস ব্লাড ক্লিন ফ্রম মাই হ্যান্ড, এই জিনিসটা আবার একটু তোমার ডিফারেন্ট। এটা তেমন একটা আসে নাই, কিন্তু আসতে পারে। হ্যাঁ, কারণ আমরা সবসময় হচ্ছে হাত ধোয়ার কথা বললে হচ্ছে এটা আসে যে আরবের সমস্ত সুগন্ধির কথা। এখন ওশানের কথাও তো আসতে পারে। হ্যাঁ, এটাই ডিপলে না পড়লে তোমার পারা সম্ভব না এগুলা। সো এইটা হচ্ছে কি আমাদের ম্যাকবেথের মোটামুটি আদ্যপান্ত। এখন আমরা আমাদের লাস্ট লিটারারি পিসে যাব। এটার পর আমি হচ্ছে তোমাদের প্রশ্নগুলো ধরবো, তোমরা সুন্দর করে উত্তর করলে সুন্দরভাবে খতম হয়ে যাবে। জুলিয়াস সিজার, ইত্তু ব্রুট, ব্রুটাস ইউ টু। তাহলে সেই ফেমাস জুলিয়াস সিজার। তাহলে এটা শেক্সপিয়ারের অন্যতম জনপ্রিয় হিস্টোরিক্যাল ট্র্যাজেডি, পাওয়ার, অ্যাম্বিশাস, প্যাট্রিয়টিজম, ফ্রেন্ডশিপ, বিট্রিয়াল, পলিটিক্যাল কনস্পিরেসির একটা গল্প। তাহলে হিস্টোরিক্যাল ট্র্যাজেডি এলিজাবেথান এইজের। এটা রোমের গল্প, অ্যানশিয়েন্ট রোম। হিরো হচ্ছে, মজার ব্যাপার আছে এখানে, এইটা ছেড়ে দিলাম। মানে এটার প্রশ্ন এটা যে হিরোকে কেউ বলে ব্রুটাস হিরো, কেউ বলে সিজার হিরো। হ্যাঁ, এটা একটা আজীবনের প্রশ্ন। তবে ব্রুটাসকেই বেশিরভাগ মান্যতা দেয়, এবং ব্রুটাসকে হচ্ছে ওভাবে হিরো করে এর মতো করেই পোর্ট্রে করছে আসলে শেক্সপিয়ার, দেশপ্রেমের কারণে। কেন দেশপ্রেম বলছি এটা আমরা আজকে এটা জানবো। তাহলে মেইন থিম হচ্ছে পাওয়ার এবং বিট্রেয়াল। তো জুলিয়াস সিজার সে হচ্ছে তোমার রোমান লিডার, সে কিন্তু রোমান এম্পায়ার না। আমরা অনেকে ভুল করি, মনে করি হচ্ছে জুলিয়াস সিজার রোমান সম্রাট ছিল, সে কিন্তু রোমান সম্রাট না। সে এক নায়কের মতো হয়ে উঠছিল, মানে কিং হওয়ার একটা পসিবিলিটি ছিল তার মধ্যে, এর আগেই কিন্তু সে মারা পড়ে। হ্যাঁ, গ্রেট জেনারেল। ব্রুটাস হচ্ছে সিজারের বন্ধু। ক্যাসিয়াস এখানে মূল ষড়যন্ত্রকারী। অ্যান্টনি হচ্ছে সিজারপন্থী নেতা, সিজারের লয়াল ফ্রেন্ড। অক্টাভিয়াস সে জুলিয়াস সিজারের ছেলে। পোর্শিয়া ব্রুটাসের ওয়াইফ। আর কালপুর্নিয়া হচ্ছে তোমার সিজারের ওয়াইফ। হ্যাঁ, তো চলো গল্পে আমরা ঢুকি, একদম মেইন প্লট। তো রোমের মধ্যে জুলিয়াস সিজার হচ্ছে তখন খুবই জনপ্রিয়। অনেকে ভয় পাচ্ছিল যে সিজার হয়তো রাজা হয়ে যাবে। সবচেয়ে বেশি উদ্বিগ্ন ছিল ক্যাসিয়াস, কারণ ক্যাসিয়াসের মনে হইতো যে তোমার সিজার যদি ক্ষমতা পায় সেটা হচ্ছে রোমের জন্য হুমকি। মানে কেন হুমকি মনে করতেছিল, কারণ যে সিজার যখন ধরছোঁয়ার বাইরে চলে যাবে সে তো এক নায়ক হয়ে যাবে। এখন এক নায়কত্ব তো ভালো না, এই কারণে ক্যাসিয়াস এটা নিয়ে উদ্বিগ্ন ছিল। এখন ক্যাসিয়াস টার্গেট করলো হচ্ছে যদি
জুলিয়াস সিজারকে সরাই দিতে হয়, তাহলে কাছের কাউকে বশ করা লাগবে। তখন তার মাথায় আসছে হচ্ছে ব্রুটাসের কথা। কারণ ব্রুটাস খুবই দেশপ্রেমিক ছিল। হ্যাঁ, যে ক্যাসিয়াস জানতো কি ব্রুটাস একজন সৎ এবং দেশপ্রেমিক ব্যক্তি। সে ব্রুটাসকে বোঝাতে শুরু করে যে সিজারকে হত্যা করা রোমের জন্য প্রয়োজন, এবং ব্রুটাস সিজারকে ভালোবাসতো, কিন্তু সে রোমকে আরো বেশি ভালোবাসতো। হ্যাঁ, তার হচ্ছে প্যাট্রিয়টিজম, প্যাট্রিয়টিজম তার কাছে সবকিছুর ঊর্ধ্বে ছিল। হ্যাঁ, তো সিজারকে এই যে ঘটনা ঘটতে পারে এটা বিভিন্নভাবে ওকে সতর্ক করা হয়েছে। একজন ভবিষ্যৎ বক্তা সুৎসিয়ার, সে বলছিল যে বিওয়ার অফ আইডিস অফ মার্চ। আইডিস অফ মার্চ মানে মার্চের 15, যে মার্চের 15 তারিখ এরকম ইনসিডেন্ট ঘটতে পারে, তুমি সাবধান। ওই দিন তুমি তোমার রাজ দরবারে যাওয়ার কোনো দরকার নাই, সিনেটে যাওয়ার কোনো দরকার নাই, ওখানে গেলে তোমার উপর এরকম অ্যাটাক হইতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে ভবিষ্যৎ বক্তা, সুৎসিয়ার, ফোর টেলার, ভবিষ্যৎ বক্তা। সে বলছে বিওর অফ আইডিয়াস অফ মার্চ, গণক, বা গণক। আর সিজারের বইয়ের নাম কি বলছিলাম, কারো মনে আছে? সিজারের বইয়ের নাম সি দিয়েই, পূর্ণিমার সঙ্গে মিল আছে একটু নাম, পূর্ণিমা, কালপূর্ণিয়া। হ্যাঁ, তাহলে কালপূর্ণিয়া, সে হচ্ছে দুঃস্বপ্ন দেখছে, এবং সেও বলছে যে ভাই সিনেটে যেও না। এবং এখানে দেখবা যে বইয়ের কথা শোনা মাঝে মাঝে যে দরকার, না শুনলে কি হয়। তো সে বুকে পাত্তা না দিয়ে সে বলছে হ্যাঁ আমি তো জুলিয়াস সিজার, যে কাপুরুষরা বারবার মরে কিন্তু সাহসীরা একবারই মরে। হ্যাঁ, সে ঠিকই হচ্ছে গিয়ে গেছে সিনেটে। এবং কি হইল, সেই মার্চ 15-তে ষড়যন্ত্রকারীরা তাকে ঘিরে ফেলে, সবাই মিলে তাকে ছুরিঘাত করে। এবং মোস্ট ফেমাস মোমেন্ট, সিজার যখন দেখে যে ব্রুটাস পিছন দিকে ছুরি মারছে, ম্যাকবেথ বইয়ের কথা শুনে উঠছে। ভাবিল এটা ভালো কথা বলছো, মানে তাহলে সিচুয়েশন বুঝে হচ্ছে অ্যাক্ট করতে হবে আর কি, যে বউকে আসলে ভালো বলছে না মন্দ বলছে না। তো একটু ব্রুট, হ্যাঁ, তুমিও ব্রুটাস, যে ব্রুটাস ইউ টু, ব্রুটাস ইউ টু, এটা তার বিখ্যাত উক্তি। এরপরেই সে মারা যায়, সিজার। তো সিজার মারা যাওয়ার পর যেটা হয় যে ধরো তোমার এখানে তো দুইটা গ্রুপ, একটা হচ্ছে তোমার ব্রুটাসরা, ওরা মারছে, আবার সিজারের পক্ষের বন্ধু বান্ধব কিন্তু ছিল। হ্যাঁ, যেমন অ্যান্টনি। হ্যাঁ, এটা অন্য কাহিনী, এটা অন্য কাহিনী। ধরো তোমার এক একটার মেইন থিম এক একটা, এখানে মেইন থিম হচ্ছে গিয়ে এদের যে বিট্রিয়ালটা এটা। তো অ্যান্টনির ফিউনারাল স্পিচ, এটা সবচেয়ে বিখ্যাত সিন। এখানে মার্ক অ্যান্টনি বক্তৃতা দিছিল ব্রুটাসকে নিয়ে, যে বারবার বলে যে ব্রুটাস ইজ এন অনারেবল ম্যান। হ্যাঁ, যে তোমার প্রতিবারও এমন ভাবে বলে যে জনগণ উল্টো ব্রুটাসের বিরুদ্ধে চলে যায়, মানে সে মূলত তোমার জুলিয়াস সিজার পন্থী, এবং জুলিয়াস সিজার কি করছে এইটা সে বারবার ফুটাই তোলার চেষ্টা করে। হ্যাঁ, এবং ওর মৃত্যুর পর মূলত রোমে গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। একদিকে হচ্ছে তোমার অ্যান্টনি অক্টাভিয়াস, তার এক গ্রুপ, অন্যদিকে হচ্ছে ব্রুটাস আর ক্যাসিয়াস, এর এক গ্রুপ। এই দুই গ্রুপের মধ্যে কঠিনভাবে সিভিল ওয়ার লেগে যায়। এবং ক্যাসিয়াস একটা রং ইনফরমেশন পায় যে তার সেনাবাহিনী পরাজিত হয়েছে, সে আত্মহত্যা করে। এবং ব্রুটাস বুঝতে পারে যে তার পরাজয় নিশ্চিত, সেও আত্মহত্যা করে। শেক্সপিয়ারের মধ্যে দেখবা যে সবগুলোতে মানুষজন প্রচুর আত্মহত্যা করতেছে, মোটামুটি শেষ দিকে কেউই নাই। হ্যাঁ, তার ট্র্যাজেডি তো, ট্র্যাজেডি এন্ডিং গুলো সব এই ধরনের। তাহলে ব্রুটাসও মরে গেল, ক্যাসিয়াসও মরে গেল। এবং ব্রুটাসের মৃত্যুর পর অ্যান্টনি তখন বলছিল যে দিস ওয়াজ দ্য নোবেলেস্ট রোমান অফ দেম অল, কারণ ব্রুটাস ব্যক্তিগত স্বার্থে নয়, রোমের স্বার্থে কাজ করেছিল। সবাই ভুল তথ্য পাই, মেরে ফেলে অমর করছে আসলেই, না মরলে হয়তো অত অমর ছিল না। তাহলে এই যে ব্রুটাস, ব্রুটাসকে নিয়ে কে বলছিল যে দিস ওয়াজ দ্য নোবেলেস্ট রোমান অফ দেম অল। হ্যাঁ, তার হচ্ছে আমরা যে হিরো বলছি তাকে এই কারণে হিরো বলছে। হ্যাঁ, নোবেলেস্ট রোমান অফ দেম অল, কারণ সে রোমকে মূলত ধারণ করতো মনে। তাহলে এই হচ্ছে আমার কাহিনী। তাহলে কাহিনী সংক্ষেপ কি, যে আমার জুলিয়াস সিজার বিখ্যাত রোমান লিডার, ক্যাসিয়াস তাকে হিংসা করে বা থ্রেট মনে করে রোমের জন্য। ক্যাসিয়াস
হাত করলো কাকে? ব্রুটাসকে। বুঝালো যে ও যদি রোমের শাসনকর্তা হয় রোমের জন্য ভালো হবে না। তো ব্রুটাসও রাজি হইলো তাকে হত্যা করার জন্য। এদিকে সিজারকে গণক তার বউ সবাই বলতেছে তুমি সিনেটে যেও না মার্চের 15 তারিখ, বাট কথা না শুনে সে গেছে। আলটিমেটলি ব্রুটাস পিছন থেকে ছুরি মেরে তাকে মেরে দিছে। এদিকে মারা যাওয়ার পর জুলিয়াস সিজারের লয়াল এবং সিজারপন্থী নেতা অ্যান্টনি, সে সবার সামনে হচ্ছে জুলিয়াস সিজারকে নিয়ে ভালো ভালো কথা বলে। তোমার ব্রুটাসকে ওই সময় সে ডিমিন করছিল। এরপর দুই পক্ষের মধ্যে গ্যাঞ্জাম লেগে যায়, অ্যান্টনি আর অক্টাভিয়াস এক দলে, এদিকে হচ্ছে তোমার ব্রুটাস আর হচ্ছে ক্যাসিয়াস, ওরা হচ্ছে তোমার এক দলে। পরে এদের মধ্যে সিভিল ওয়ার লেগে যায়, আলটিমেটলি সবাই মারা যায়। তো ব্রুটাসের মৃত্যুর পর অ্যান্টনি বলছিল যে ও হচ্ছে নোবেলেস রোমান, কারণ ওর ক্যারেক্টারটাকে শেক্সপিয়ার এমন ভাবে পোর্ট্রে করছে যে সে মূলত দেশপ্রেমের কারণে আসলে এই হত্যাকাণ্ডটা ঘটাইছে, তাহলে সে এটা করতো না। তাহলে এই হচ্ছে কি আমাদের তোমার ফেমাস জুলিয়াস সিজার। হ্যাঁ, হ্যামলেট হয়েছে না? হ্যামলেট তোমাদের না গত ক্লাসে কি হ্যামলেট পড়াইছিলাম? আমি নিজে আসলে ভুলে গেছি। ভিনাই ভিডিভিসি। ও পড়াইছিলাম না? ওকে। ভিনাই ভিডিভিসি, হ্যাঁ। এটা জুলিয়াস সিজার সম্বন্ধে খুব একটা তোমার বিখ্যাত একটা উক্তি, যে এলাম, দেখলাম, জয় করলাম। মানে সে তো বীর ছিল না, এটা তার কে নিয়ে খুব বলা হয় আর কি। ক্লাইম্যাক্স, ক্লাইম্যাক্স চরম উদাহরণ। চলো কোটেশন দেখি। দ্য ফল ডিয়ার ব্রুটাস ইজ নট ইন আওয়ার স্টার্স বাট ইন আওয়ার সেলভস। এটা বলছিল ক্যাসিয়াস ব্রুটাসকে, যে বুঝাচ্ছে যে ভাগ্য নয়, মানুষ নিজেই তার নিজের অবস্থার জন্য দায়ী। দ্য ফল্ট ডিয়ার ব্রুটাস ইজ নট ইন আওয়ার স্টার্স বাট ইন আওয়ার সেলভস। যে ফলটা আমাদের না, ভাগ্যের না, ভাগ্য নয়, আমরাই দায়ী এটার জন্য। হ্যাঁ, দ্য ফল্ট ডিয়ার ব্রুটাস ইজ নট ইন আওয়ার স্টার্স বাট ইন আওয়ার সেলভস। কার উক্তি? এটা হচ্ছে আমাদের ক্যাসিয়াসের উক্তি। ধরো পরীক্ষায় অনেক সময় ডিয়ার ব্রুটাসটা দেয় না, দ্য ফল্ট ইজ নট ইন আওয়ার স্টার্স বাট ইন আওয়ার সেলভস এটা তুলে দেয়, দিয়ে বলতে পারে কে যেটা কার? এটা হচ্ছে কোথাকার? এটা তো জুলিয়াস সিজারের, বলছে কি ক্যাসিয়াস বলছে। ফ্রেন্ডস, রোমান্স, কান্ট্রিম্যান, ল্যান্ড মি ইয়োর ইয়ার্স। এই ল্যান্ড মি ইয়োর ইয়ার্স এটা কিন্তু তোমার একটা কি, এটা ফ্রেজ এন্ড ইডিয়মসে কিন্তু আসে। হ্যাঁ, যে তোমার আমার কথা শোনো, মনোযোগ দিয়ে শোনো। স্পিচ দেওয়ার আগে তখন সে বলছিল, মার্ক অ্যান্টনি সবার সামনে সে বলতেছিল না বক্তব্য, ফিউনারাল স্পিচ, যে বন্ধুরা, রোমানরা এবং স্বদেশবাসীরা আমার কথা শোনো, ল্যান্ড মি ইয়োর ইয়ার্স। এই যে কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ, দ্য ভ্যালিয়েন্ট নেভার টেস্ট অফ ডেথ বাট ওয়ান্স। ভীরুরা মৃত্যুর আগে বহুবার মরে, সাহসীরা মাত্র একবার মরে। ওই যে কালপুর্নিয়া মানা করছিল, তখন সে কালপুর্নিয়াকে বলছিল যে কাওয়ার্ডরা না হচ্ছে তোমার মেনি টাইমস মৃত্যুবরণ করে, হ্যাঁ, ভ্যালিয়েন্টরা মরে একবার। দেয়ার ইজ এ টাইড ইন দ্য অ্যাফেয়ার্স অফ ম্যান হুইচ টেকেন এট দ্য ফ্লাড লিডস অন টু ফরচুন। এটা বলছিল ব্রুটাস, যে যুদ্ধের আগে ব্রুটাস সুযোগ কাজে লাগানোর কথা বলতেছিল, যে দেয়ার ইজ এ টাইড ইন দ্য অ্যাফেয়ার্স অফ ম্যান হুইচ টেকেন এট দ্য ফ্লাড লিডস অন টু ফরচুন, যে এমন সুযোগ আসবে যেটা কাজে লাগালে সাফল্য পাওয়া যায়। মানে সে প্লটের কথা বলতেছিল, যে কখন মারা যায়। হ্যাঁ, যে এরকম আমাদের লাইফে টাইম আসে তখন এটাকে কাজে লাগাতে হবে। নট দ্যাট আই লাভ সিজার লেস বাট দ্যাট আই লাভ রোম মোর। এইটা একটা ফেমাস লাইন ব্রুটাসের, যে আমি সিজারকে কম ভালোবাসিনি কিন্তু আমি রোমকে বেশি ভালোবেসেছি। নট দ্যাট আই লাভ সিজার লেস বাট দ্যাট আই লাভড রোম মোর। স্পিকার কি? স্পিকার হচ্ছে আমাদের ব্রুটাস। হ্যাঁ, স্পিকারকে আমাদের ব্রুটাস। নট দ্যাট আই লাভ সিজার লেস বাট আই দ্যাট আই লাভড রোম মোর। না, ব্রুটাসকে হচ্ছে তোমার, হ্যাঁ, ভিলেন, এটাই এটাই হচ্ছে ধরো লার্নিং। হ্যাঁ, রোমকে সে বেশি ভালোবাসতো। তাহলে কোটেশন গুলো কি কি দেখলাম আমরা? যে প্রথমে হচ্ছে বলতেছে যে
ফল্ট আমাদের না, বাট ইন আওয়ার সেলফ, এটা ভাগ্যের না, আমাদের নিজেদের দোষে আমরা মাঝে মাঝে করি আকাম। ফ্রেন্ডস, রোমান্স এন্ড কান্ট্রিমেন, লেন্ড মি ইওর ইয়ার্স। কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ, দ্য ভ্যালিয়েন্ট নেভার টেস্ট অফ ডেথ বাট ওয়ান্স। হ্যাঁ, জুলিয়াস সিজারের। কাল্পনিয়াকে সে তখন বলতেছিল যে না, আমি তো যাবই, আমি কি ভীতু কাপুরুষ নাকি। ভিলেন, হ্যাঁ ভিলেন হচ্ছে ক্যাসিয়াসি মূলত। তারপর দেয়ার ইজ এ টাইড ইন দ্য অ্যাফেয়ার্স অফ ম্যান হুইচ টেকেন এট দ্য ফ্ল্যাট লিডস অন টু ফরচুন। হ্যাঁ, যে সুযোগ কাজে লাগাও। নট দ্যাট আই লাভ সিজার লেস বাট দ্যাট আই লাভ রোম মোর। হ্যাঁ, রোমকে বেশি ভালোবেসেছি। বোঝা গেছে এতটুক? হ্যাঁ, এটা অনেক কিছুই করতে পারে। হ্যাঁ হ্যাঁ, ফাহমিদা কি আসলে এত দুঃখ পেয়ে গেলে? আমরা বুঝতে পেরেছি, চারটা থটই বোঝা গেছে, চারটা ক্লাসিক। প্রশ্ন ধরলে পারবো তো না? দেখে আমি প্রশ্ন ধরি। একটা দুইটা বলে না যে ভাত টিপলে বোঝা যায় যে পুরো হাড়ির ভাতের কি অবস্থা। হ্যাঁ, কুইক কুইজ হয়ে যাবে এখন, কুইক কুইজ হয়ে যাবে। তো আমরা রোমিও জুলিয়েটের মধ্যে দুইটা পরিবারের মধ্যে গ্যাঞ্জাম দেখছিলাম। একটা হচ্ছে ক্যাপুলেট ফ্যামিলি, আরেকটা কোন ফ্যামিলি ছিল? ক্যাপুলেট অ্যান্ড হুইচ ফ্যামিলি? মন্টেগু ফ্যামিলি, গুড। ক্যাপুলেট আর মন্টেগু ফ্যামিলি। তোমার এই ভগ্ন পানিয়ে সেশন নেওয়া যে কি টাফ। আমাকে ডক্টর তো বলছে, আমার অর্থোপেডিশিয়ান, যে পা লম্বা করে রাখবেন, আর আমি সেশন নিচ্ছি হচ্ছে পা ভাঁজ করে। এভাবে তো নেওয়া যায় না। আচ্ছা, ও রোমিও রোমিও হোয়ার ফোর আর্ট দো রোমিও, এইটা কার উক্তি ছিল? কে বলছিল এটা? আমার কি হলো এই অবস্থা? এটা হচ্ছে ঈদের ছুটি শেষে চট্টগ্রাম থেকে ঢাকায় গেলাম, বাস থেকে নেমে সিএনজি তে উঠতে যাব, রাস্তার মধ্যে একটু ঢালু একটা গর্ত টাইপের, আমি খেয়াল করি নাই, গর্তের মাঝখানে আমার ডান পা পরে ইনস্ট্যান্ট জায়গায় মচকে গেল। পরে ওখান থেকেই মানে মচকাইছে বলতে আমার পা পুরো বেঁকেই গেছে মোটামুটি, একদম গোড়ালিতে ফ্র্যাকচার হয়ে গেছে, ভেঙেছে। ঠিস। আচ্ছা, তোমার টাইবাল্ট টাইবাল্ট ক্যারেক্টারটা কোথায়? হাই হাই আতিক ভাই, সেম কাহিনী হয়েছে। হ্যাঁ মানে মস্কানো থেকে। হ্যাঁ, রোমিও অ্যান্ড জুলিয়েটাস, মানে আমাদের রোড আর কি, তখন মনে হচ্ছে শালার গালি দি, রোডের মাঝখানে তোরা এগুলি কি আকাম করে রাখছিস। মানে আমাকে সময় তো ধরো সেশন নিলে অ্যাটলিস্ট তোমাদের সময় কিছু হলেও কাটতেছে, আমার সবকিছু থমকে গেছে। কি যে প্যারা। 2 মাসের জন্য তো বেড এতেই চলে গেছি। আচ্ছা, আমাকে বলো, ইয়াগো ইয়াগো ক্যারেক্টারটা তোমার কোথাকার? ইয়াগো ক্যারেক্টার ওথেলোর। লাইফ ইজ বাট ওয়াকিং শ্যাডো, এই কোটেশনটা কোথাকার? ম্যাকবেথ। আমরা দ্য ট্র্যাজেডি অফ জেলাসি এতগুলো যে পড়লাম, কোনটাকে বলতে পারি? ট্র্যাজেডি অফ জেলাসি ওথেলোকে বলতে পারি, গুড। ব্রেবেনশিও ক্যারেক্টারটা কোথাকার ছিল মনে আছে? ব্রাবানশিও, এটাও ওথেলোর ক্যারেক্টার, ভেরি গুড। ওথেলো কোন রাজ্যের সেনাপতি ছিল? ওথেলো কোন রাজ্যের সেনাপতি? ভেনিসের সেনাপতি, গুড। টুমোরো টুমোরো অ্যান্ড টুমোরো, এটা কোথাকার কোটেশন? এটা ম্যাকবেথের, গুড। ম্যাকবেথের তোমার কোন রাজ্যে ছিল? ম্যাকবেথের রাজ্য কোনটা ছিল? স্কটল্যান্ড, গুড। স্কটল্যান্ড। আচ্ছা, কিং ডানকানের ছেলের নাম মনে আছে? ডানকানের ছেলের নাম ম্যালকম, গুড। ভালোই মনে রাখছে ছেলেবেলা, গুড। আমরা জুলিয়াস সিজারের ব্রুটাসের কথা বলছি না, ব্রুটাসের বইয়ের নাম কি? অ্যান্টনি, পোর্শিয়া, অক্টাভিয়াস, কালপোর্নিয়া। পোর্শিয়া, ভেরি গুড। বিওয়ার্স বিওয়ার অফ বিওয়ার্স দ্য আইডেস অফ মার্চ, বিওয়ার দ্য আইডেস অফ মার্চ, এটা কোথাকার কোটেশন? এটা জুলিয়াস সিজারের কোটেশন। হোয়াট ইজ ইন দ্য নেম, কোথাকার কোটেশন? ও রোমিও অ্যান্ড জুলিয়েটের। যা ধরিস তাই পারে, গুড। ও বিওয়ার মাই লর্ড অফ জেলাসি, ইট ইজ দ্য গ্রিন আইড মনস্টার, কোথাকার কোটেশন? ওথেলো।
হ্যাঁ, ইয়াগল লাইন, ভেরি গুড। বাহ, তাহলে আমরা পারবো এই চারটা। সেশন ঠিকঠাক, সেশন কেমন লাগলো?